তিনটা টুর্নামেন্টের এই রানার্স আপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতা কাপে তারা 2-1 গোলে হেরেছিল, এরপরে তারা ফেডারেশন কাপে 2-1 গোলে হেরেছে। বসুন্ধরা কিংসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগে, কিন্তু তারা শেষ দিনে ঢাকা ডার্বি জিতে প্রিমিয়ার লিগে 2 নম্বর স্থানটা নিশ্চিত করেছে। সর্বোচ্চ স্কোরার এবারের লিগে আবাহনী লিমিটেডের কর্নেলিয়াস স্টুয়ার্ট এবং দেশিদের ভেতরে সর্বোচ্চ স্কোরার রাকিব হোসেন 10 গোল। কিন্তু রাকিবের এই অ্যাচিভমেন্টটাকে আমি আরেকটু বড় করে দেখতে চাই, এই কারণে রাকিবের এই 10টা গোলের মধ্যে একটা গোলও পেনাল্টি না, এবং সবগুলো গোলেই আসলে দল যখন আর্লি লিডের সময় তিনি গোল করেছেন, দলকে ইকুয়ালাইজ করিয়েছেন তার গোল। এবং এই সিজনের লোকাল ফুটবলারদের মধ্যে বেস্ট রাকিব, এটা নিয়ে আসলে কারোর কোনো ডিবেট থাকার কোনো ধরনের কোনো সুযোগ নেই। নিজেকে আরও ফ্লারিশ করেছেন কিন্তু তিনি এই সিজনে, যখন গেল সিজনের যে রাকিব, এই সিজনের রাকিব একটা ইমপ্রুভমেন্ট গ্রাফ কিন্তু উপরে উঠেছে। স্পেশালি গোল স্কোরিং যে অ্যাবিলিটিটা, কালকের যে ম্যাচটা তিনি খেললেন শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে, লাফিয়ে উঠে রাকিব হেডে গোল করেছেন। রাকিব তার ক্যারিয়ারে হেডে কয়টা গোল করেছেন রাকিব নিজেও হয়তো মনে করতে পারবেন, কারণ খুব বেশি করেন নাই। যেখানে তিনি লাভ দিলেন এবং ওই জায়গায় যখন মনে হচ্ছে বসুন্ধরা কিংস বোধহয় 1-1 সমতায় আর গোল আসছে না, কোনো স্ট্রাইকার তারা নামায় নাই, ওখান থেকে তিনি গোলটা করলেন। রাকিবের এই উন্নতি ফর্মটা শুরু হয়েছিল গ্যালোবার সাফ থেকে, এবং যে রাকিবকে আমরা চিটাগং আবাহনীতে দেখেছি, যে রাকিবকে আমরা আবাহনীতে দেখেছি, এই বসুন্ধরা কিংসের রাকিব তার চেয়ে ডিফারেন্ট। এইটার ক্রেডিটটা বসুন্ধরা কিংসের কোচরা পেতে পারেন, যে রাকিবকে তারা নতুন একটা ডাইমেনশন তার খেলায় অ্যাড করতে সক্ষম হয়েছে এবং রাকিবও সেটা অ্যাডাপ্ট করতে পেরেছেন। কোচ খালি বললে তো হবে না, প্লেয়ারের সেটা এক্সিকিউট করতে হবে, তাই না? সেই কাজটা রাকিব করতে পেরেছেন। এবারে বিপিএল যে শেষ হলো, সেই বিপিএল এর সেরা একাদশ যদি আপনাকে বেছে নিতে বলা হয়, ধরেন আপনার হাতে টাকা পয়সার কোনো সমস্যা নাই, তাহলে আপনি কাকে নেবেন? 4 জন ফরেনারের বেশি তো আপনি নিতে পারবেন না। সেখানে আমাদের দুইজনের যে মত এবং দ্য ফুটবল শোর পক্ষ থেকে বিপিএল এর সেরা একাদশটা যদি আমরা দেখি, সেখানে গোলকিপিং পজিশনে মেহেদী হাসান শ্রাবণ, তিনি থাকছেন সেন্টার ব্যাকে বসুন্ধরা কিংসের ববুর ব্যাগের পার্টনার মোহামেডান স্পোর্টিং ক্লাবের মেহেদী হাসান মিঠু, রাইট ব্যাকে বিশ্বনাথ ঘোষ, লেফটে কামরুল, মাঝখানে মিডফিল্ডে আবাহনী লিমিটেডের হৃদয়, পুলিশ এফসির মিডফিল্ডার কাজেম শাহ, মিগেল দামাসেনো, রবসন রবিনিও, কর্নেলিয়াস এবং রাকিব। কর্নেলিয়াস, সুলেমান দিয়াবাতে, ডোরিয়েলটন, এই 3 জনের মধ্যে মনে হয় আপনার কর্নেলিয়াসকে এগিয়ে রাখতে হবে। তিনি যে 19টা গোল করেছেন, এর মধ্যে পেনাল্টিতে গোল করা তার সুলেমান দিয়াবাতের থেকে অনেক কম। কিন্তু কর্নেলিয়াস যে ম্যাচগুলোতে গোল করেছেন, আমি এখানে যেই ব্যাপারগুলো নিয়ে ডাউট করব বা যেই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কয়েকটা করে বলি। একটা হচ্ছে মেহেদী হাসান শ্রাবণের নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, যে লিগে শ্রাবণ না অন্য কেউ, হোসেন সুজন না অন্য কেউ, হতেই পারেন। মোহামেডানের হোসেন সুজন তার দাবি ওখানে জানায় রাখতেই পারেন। বিশ্বনাথ ঘোষকে নিয়ে যেমন কোনো আপনি তর্কের দিকে যাইতে পারবেন না, ববুর ব্যাককে নিয়ে যেতে পারবেন না, মিঠুকে নিয়ে যেতে পারবেন না, লেফট ব্যাকেও কামরুলকে নিয়ে আপনি যাইতে পারবেন 2-1 জায়গায়। ঈসা ফয়সাল সেখানে একটা কম্পিটিটর হতে পারে, সাদউদ্দিন ধরেন হচ্ছে গিয়ে একটা কম্পিটিটর হতে পারে। হ্যাঁ, তো এই জায়গায় কামরুল কিন্তু কনসিস্টেন্ট এই লিগের শেষ 4-5টা ম্যাচের আগ পর্যন্ত তিনি খেলে গেছেন এবং সেই কাজটা তিনি সেখানে প্রমাণ করেছেন। হৃদয়কে নিয়ে কিন্তু আবার লিগের শেষ দিকে এসে কিন্তু কামরুলের জায়গায় মাহবুবকে আবার প্রেফার করেছেন আলফাজ, সেটার পেছনে কারণ আছে। আর মিডফিল্ডে কাজেম শাহ, এইটা মনে হয় একটা এই সিজনের একটা রেভলিউশন, যে কাজেম শাহ যেই লেভেলে ক্রিয়েটিভিটি দেখিয়েছেন তার মিডফিল্ডে, এইটা বাংলাদেশের ফুটবলের জন্য বেশ পজিটিভ। আর মিগেল দামাসেনোকে ছাড়া তো আপনি আসলে দল বানাইতে পারবেন না। হৃদয় বেশ ভালো করেছেন, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে আপনি হৃদয়কেই বেস্ট অপশন হিসেবে আপনার রাখতে হবে। রাকিবকে নিয়েও কোনো ডাউট কিন্তু নাই, কোনো প্রশ্ন নাই। রবসন রবিনিও, আচ্ছা রবসন রবিনিও, ইটস এ গুড কোয়েশ্চেন। রবসন রবিনিওকে আমরা 11-এ রাখলাম, কিন্তু রবসন রবিনিও আর মিগেল, এই দুজনকে একসঙ্গে রাখলে তো দল উঠেই গেল সব জায়গায়। এই রবসন আর শুরুর যে রবসনকে আমরা দেখেছিলাম, শুরুর 1 মৌসুম বা 2 মৌসুমের রবসন, তার ভেতরে একটা ফারাক কি আপনার চোখে পড়েছে? অবশ্যই গোল স্কোরিং ক্যাপাবিলিটি একটু কমেছে রবসন রবিনিওর। তারপর সেটা কি মিগেল দামাসেনের কারণে? সেটা একটা কারণ হতে পারে। দুজনকে যখন আমরা একসঙ্গে খেলাচ্ছি, কখনো কখনো কি দুজনের ভেতরে একজন আরেকজনের জায়গা অকুপাই করে ফেলা, এই ব্যাপারগুলো। আবার একটা জিনিস আপনি খেয়াল করেন, রবসন কিন্তু শুরুর দিকে এত নিচে নেমে নিচ থেকে বিল্ড আপ করতেন না। হ্যাঁ, যেটা মিগেল আসার পরে তিনি করেছেন। মিগেল আসেন সেটাও 2 বছরের বেশি হয়ে গেছে, ওই জায়গাটা একটা চেঞ্জ আসলে হয়েছে।
এবং মিগেল রবসনের যে কেমিস্ট্রি, দেখা যাচ্ছে কেউ না কেউ কিন্তু গোল করছেন। এবং রবসনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার লেফট সাইডটা দিয়ে তিনি যেভাবে কাটিং করে ঢুকে হচ্ছে ক্রস কাটব্যাক যা তিনি করেন, সেটা কর্নেলিয়াসের মতো একজন ফিনিশার থাকলে সেটা অনেক আসলে ইজি হয়ে যায়। কর্নেলিয়াসের ব্যাপারটা বলি, কেন আমি কর্নেলিয়াস না, কেন আমি সোলেমান দিয়াবাতেকে বা ওইখানে রাখার, মানে দলটা যদিও দুজনেরই, কিন্তু কোথায় আমরা এটা নিয়ে তর্ক করতে পারি। এটার কারণ হচ্ছে কর্নেলিয়াস এখানে এগিয়ে গেছেন ব্রাদার্সের বিপক্ষে একটা বড় সড়ো গোল করে। এই গোল আবার সোলেমান দিয়াবাতের ভুল না করলে প্রায় 6টার মতো পেনাল্টি গোল সোলেমান দিয়াবাতের রয়েছে, তারও আছে। এখন পেনাল্টি গোল তো গোল আলটিমেটলি, আমরা রাকিবের যেটা বলছি পেনাল্টি গোল নাই, কারণ পেনাল্টি যদি তার দেয়া হতো 2-3টা, তাহলে তার গোল কোথায় গিয়ে ঠেকতো? আপনি ওটা হিসাব করেন, বসুন্ধরা কিংস যখন পেনাল্টি পায় তখন তো সেটা রাকিব নেয় না, তখন সেটা রবসন নেয়, তখন সেটা মিগেল নেয়। রাকিব যদি নেওয়ার সুযোগটা পেত তাহলে তার গোলটা আরো বেশি বাড়তো। এবং এইটা বাংলাদেশের ফুটবলের জন্য বেশ ভালো যে লিগে ম্যাচই হয়েছে 18টা, সেই জায়গায় রাকিব মানে ডাবল ডিজিটে ঢুকেছেন কোন রকম কোনো পেনাল্টি গোল ছাড়া। এবং তিনি একটা স্ট্রাইকারও না, তিনি ফরওয়ার্ড উইঙ্গার, যিনি সাইড থেকে স্টার্ট করেন। এক্স্যাক্টলি। এবং সবকিছু মিলিয়ে এবারের ফুটবল সিজনটা যে শেষ হয়েছে, সেখানে মোহামেডানকে নিয়ে একটু কথা যদি আমরা না বলি সেটা অন্যায় হয়ে যাবে। আলফাজ আহমেদ তিনি তো মোহামেডানকে বদলেই দিয়েছেন, 3টা ট্রফি, রানার্স আপ ট্রফি হোক, সেটা মোহামেডানের ঘরে এসেছে। এবং মোহামেডান কতবার শেষ দিকে এসে ম্যাচের দৃশ্যপটটা চেঞ্জ করে দিয়েছে। গতকালকেও ম্যাচটা যখন মনে হচ্ছিল ড্র, সেই ম্যাচও তারা জিতে নিয়েছে। তবে এই মোহামেডানের এই দলটাকে ধরে রাখা হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেক্সট সিজনে। আমি যে ব্যাপারটা দেখতে চাইবো না মোহামেডানের কাছ থেকে, সেটা হচ্ছে মোহামেডান সেকেন্ড হয়ে সেলিব্রেট করছে, আবাহনী লিমিটেড সেকেন্ড হয়ে সেলিব্রেট করছে। আমি এই দৃশ্য দেখতে চাই না। আবাহনী মোহামেডান সেকেন্ড হয়ে কোনোভাবেই তৃপ্তি পাইতে পারেন না, সেটা অবস্থান তাদের যাই থাকুক না কেন। হ্যাঁ আমি জানি মোহামেডানের বাজেট বসুন্ধরা কিংস হয়তো 3/1 কিনা, অর্ধেক ধরে নিলাম, আবাহনীর অবস্থাও তাই। এখন কথা হচ্ছে এই যে মোহামেডান 3টা টুর্নামেন্টে একদম কানায় কানায় গেল, শেষ মুহূর্তে তারা বাদ পড়লো, লিগে অবশ্য আগে ছিটকে পড়েছে। যখন তাদের অবস্থা একটু ভালো ছিল তখন মনে হচ্ছিল যে লিগে ফার্স্ট প্লেসে ছিল 5 পয়েন্টের গ্যাপে, কিন্তু তারা ওই তালটা ধরে রাখতে পারলো না, সেটা গেল হচ্ছে 10-এ তাল ধরে রাখতে পারলো না। তো এইগুলোর জন্য আপনার কি লাগে? শুধুমাত্র টাকাও আবার সব শেষ কথা না। বসুন্ধরা কিংসের যে ফ্যাসিলিটিস, এবং বসুন্ধরা কিংস নিজেদেরকে যেখানে নিয়ে গেছে ক্লাব হিসেবে ফ্যাসিলিটিসের দিক থেকে, এবং সবার একটা চেষ্টা, এই ব্যাপারগুলো বাকি ক্লাব যদি ফলো করতে না পারে বসুন্ধরা কিংসকে কেউ ধরতে পারবেন না। টাকাও লাগবে, ফ্যাসিলিটিসও লাগবে, এবং বসুন্ধরা কিংসের সঙ্গে টেক্কা জমাইতে আবাহনী মোহামেডান যদি এই কাজ না করতে পারে দেশের ফুটবলের উন্নতি হবে না। এবং মোহামেডানের জন্য যেটা বলছিলাম, এই টিমটাকে যদি তারা ধরে রাখতে পারে সেটা হয়তোবা তাদের জন্য নেক্সট সিজনের জন্য একটা বড় টনিক হবে। আর না হলে ম্যাক্সিমাম লোকাল প্লেয়ার্স যদি আপনার অন্য ক্লাবে চলে যায়, তাদের আটকাতে আপনি না পারেন, তখন কিন্তু মোহামেডানকে আবারও নতুন করে শুরু করতে হবে। একটা লাইন না বললেই না যে আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নাকিব, সেন্টু সবাই মিলে যে কাজটা মোহামেডানের এই বাজেট নিয়ে করেছেন এই সিজনের, মানে ট্রেবল জেতার পর, বসুন্ধরা কিংস ট্রেবল জেতার পরও আমাদেরকে একটা লম্বা সময় মোহামেডানকে আমাদেরকে প্রেইজ করতে হবে, সেটা যে কারো ক্ষেত্রেই সত্যি দারুণ করেছে মোহামেডান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.